এনে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা তীব্র গ্যাস সংকটের চিত্র দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন ধরে মাঝখানে মনে হচ্ছিল যে সমাধান হচ্ছে, কিন্তু সেই আগের রূপেই আবার কেন হচ্ছে বা এখন কি অবস্থা? দেখুন, গ্যাস বিদ্যুৎ সংকটের মাত্রাটা কতটা একটু আগে আমরা দেখছিলাম প্রতিবেদনে। তো আমি যে গ্রামাঞ্চলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে উত্তরাঞ্চলে। একজন বলছেন যে তিনি লাকড়ির বিজনেস করেন, কাঠের বিজনেস করেন, কাঠ কাটেন। তো সকাল থেকে এটা মেশিন শুরু হয়, তারপর বিকেল পর্যন্ত চলে, তারপরে এটা দিয়ে তার আরও কয়েকজন শ্রমিক আছে, সেটা মানে তাদের সংসারও চলে। ডে বেসিস কাজ করেন তারা, কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকেই তাদের বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আসলো বিকেল 5টা নাগাদ। সারাদিন সবাই বসে আছে, কারো কোনো কাজকর্ম নয়। আসলে একটা সম্ভাব্য সামনের দিনের পরিস্থিতি কি মানে হতে যাচ্ছে, এই ব্যাপারেও তাদের কাছে স্পষ্ট ধারণা নাই। কারণ সরকারও কিন্তু ঠিকঠাক ধারণা দিতে পারছেন না। দেখুন, আমরা যেটি বলছিলাম যে মানে শুধু একমাত্র লোডশেডিংয়ে যে হচ্ছে ব্যাপারটা এরকম না। লোডশেডিংটা হচ্ছে গ্যাস সংকটের কারণে, আর গ্যাস দিয়েই কিন্তু আবার বিদ্যুৎ উৎপাদন হয়। স্বাভাবিকভাবেই একবারে বহুমাত্রিক সমস্যা। এবং এই সিএনজি অভাবের কারণে কিন্তু পাম্পগুলোতে কিন্তু আমরা সেই বিদ্যুৎ, যখন তেলের যে সংকটটা ছিল জ্বালানির, তখন যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, যে লম্বা সারি, ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, সেটা কিন্তু এবারও কিন্তু শুরু হচ্ছে। আমরা যেটা দেখছি যে পাম্পগুলোর সামনে, সেখানে যারা আসছেন গ্যাস নেওয়ার জন্য, যারা আসছেন তারা তো আসলে দৈনন্দিন ডে বেসিস কাজ করে। আসলে যারা সিএনজি চালিত গাড়ি চালান, প্রাইভেট কার চালান, তো তারা যখন পান না, তাদের একবারে হাড়ির মধ্যে কিন্তু এটার খবর পাওয়া যায়। যারা দিনকে দিন কাজ করেন, সিএনজি চালায়, যদি তারা ঠিকঠাক কাজ করতে না পারেন, হয়তো তারা বাজার করতে পারবেন না, নানা ধরনের সমস্যার মধ্যে কিন্তু তারা পড়বেন। তো যেটা সরকারের তরফ থেকে কিন্তু কিন্তু বলা হচ্ছে যে এই সংকটটা, কিন্তু সংকটটা কেন? সংকটটা তো একটা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে সাগরে যে আমাদের ভাসমান যে এলএনজি টার্মিনাল আছে, সেটা মেরামত করা হচ্ছে, কিন্তু কবে নাগাদ মেরামত করা শেষ হবে সেটা কিন্তু বলতে পারছেন না। সরকারের কোনো উদ্যোগ কি চোখে পড়ছে? সরকার তো এগুলো ঠিকঠাক করার চেষ্টা করছে, তবে আজকে যেটা বলছেন যে সরকার কিছু কৌশল অবলম্বন করছেন এটা মিটিগেট করার জন্য, উপশম করার জন্য। এর মধ্যে কিছুক্ষণ আগে সরকার একটা প্রজ্ঞাপন দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত শপিং মল, দোকানপাট, আলোকসজ্জা এগুলো বন্ধ থাকবে। সন্ধ্যা 7টার পর আর কেউ আলোকসজ্জা করতে পারবে। শাফি, সেক্ষেত্রে এই যে সিদ্ধান্ত, এটি কি আখেরে আসলে সুবিধা দিবে? ব্যবসায়ীরা কি বলছেন, সরকারের ভাবনাটাই বা কি? দেখুন, আখেরে কি সুবিধা দেবে কি দেবে না সেটি এখনও স্পষ্ট নয়। কারণ এখন পর্যন্ত বিশেষজ্ঞরা যে মতামতগুলো দিচ্ছেন যে খুব সহসাই এই সংকট কেটে যাবে, তা বলা যাচ্ছে না। কারণ সংকট যেভাবে তৈরি হয়েছে, সংকটের 3টা কারণ ফাইন্ড আউট করা হয়েছে। এক হচ্ছে সাগরে যে এলএনজি টার্মিনাল, যেটা নষ্ট হয়ে গেছে, মেরামত করা হচ্ছে। কবে নাগাদ মেরামত হবে সেটা এখনও পেট্রোবাংলা বলতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক যে স্পট মার্কেট থেকে এটা এলএনজিটা কেনা হয়, সেই জায়গায় তরতর করে দাম বাড়ছে। আগে যেটা ছিল এমবিবিটিউ $10, সেটা এখন হয়েছে দ্বিগুণ বেড়ে $21 হয়ে গেছে। এবং কাতার থেকে যে দীর্ঘমেয়াদী একটা চুক্তি ছিল, ইরান আমেরিকার যুদ্ধের কারণে সেই জায়গা থেকেও কিন্তু আমদানি বেশ ব্যাহত হচ্ছে, যার ফলে এইটা গুছাতেও প্রায় 2-3 বছর লেগে যেতে পারে। সংকটটা কিন্তু স্পষ্ট, কিন্তু এর পাশাপাশি যে বাংলাদেশের ভিতরেও তো গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাস উৎপাদনও কিন্তু মোটামুটি প্রায় আপনার যে অর্ধেকে নেমে এসেছে। আগে যেখানে 4,000 মিলিয়ন ঘনফুট চাহিদা ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে আমরা পাচ্ছি মাত্র 2 থেকে 2300 মিলিয়ন ঘনফুট। কিন্তু এসব জায়গায় সরকার বক্তব্য হচ্ছে যে আগের যে সরকারগুলো ছিল তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে এখনকার পরিস্থিতি তার তৈরি হয়েছে। তাদের ভুল সিদ্ধান্ত কি? তারা বলছে যে নিজের পায়ে না দাঁড়িয়ে আমদানি নির্ভর করে তুলেছিল ওই যে এলএনজি জ্বালানির মার্কেটটা, সেই কারণে তাদের এই সংকটগুলো। এবং এর আগের সরকার যে 50টির মতো খুব খনন করেছিল, সেই জায়গায় খুব বেশি গ্যাস পাওয়া যায়নি। তাদের বক্তব্য হচ্ছে আমদানি থেকে যদি বেরিয়ে আসতে পারতো তাহলে হয়তো এই সংকটটা কাটানো যেত। পাশাপাশি আজকে যেটা হলো যে সরকার যে কৌশলগুলো নিচ্ছে, সেই কৌশলগুলো তো খুব মানে স্বল্প সময়ের জন্য, যে দোকানপাট, শপিং মল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত বন্ধ করে দিতে হবে। এরপর আলোকসজ্জা সন্ধ্যা 7টার পর আর কেউ করতে পারবে না।
এগুলো করে আসলে খুব বেশি যে হচ্ছে মানে লাভবান হতে পারবে সেটা আসলে বলা যায় না। পাশাপাশি সারা দেশ জুড়েই যে সমস্ত মেলা হয় বিভিন্ন জায়গায় এবং কালচারাল অনুষ্ঠান হয় সন্ধ্যার পরে, সেগুলোও বন্ধ রাখার কথা কিন্তু এই প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে। কিন্তু সরকার কিন্তু কিছু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছে, যে তারা বলছে সেক্ষেত্রে এই যে সংশ্লিষ্ট যারা আছেন, যে এই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট লোকজন, তাদের কারো কি বক্তব্য পাওয়া গেছে বা তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? তাদের প্রতিক্রিয়া তো স্বাভাবিকভাবেই যে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসা বাণিজ্য এখন ব্যাহত হবে, যেখানে 9টা থেকে রাত 9টা পর্যন্ত ছিল, এখন এইখানে 2 ঘন্টা কমে গেল, ওই দিক দিয়ে রাত আবার 1 ঘন্টা কমে গেল, 3 ঘন্টা কিন্তু ব্যবসার টাইম কমে গেল। আর স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য শুরু হয় বাংলাদেশে, যে কালচারটা ব্যবসা বাণিজ্য শুরু হয় দুপুরের পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত চলে। অফিস আদালত শেষ করে মানুষ বাজারে যায়, তারপর শপিং মলগুলোতে যায়, সেখানে কেনাকাটা যা প্রয়োজন করে। কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়তো দেরি হবে, এবং সেই জায়গায় ব্যবসায়ীরা কিভাবে এটার সঙ্গে খাপ খাওয়াবেন, কারণ দিনের বেলায় যে বিদ্যুৎ থাকছে তার গ্যারেন্টি কি, আর কতদিনই বা থাকবে এইটারও তো কোনো গ্যারান্টি নেই। আজকে সারাদিনই কিন্তু যা বিভিন্ন ঢাকার বাইরে যে সমস্ত এলাকায়, মানে বিশেষ করে উত্তরাঞ্চলে তীব্র যে লোডশেডিংটা হচ্ছে, সেটা তো সবসময় থাকবে। তাহলে কিন্তু কারণ হিসেবে কি উঠে আসছে? লোডশেডিংয়ের কারণ হিসেবে বলা হচ্ছে যে উৎপাদন কম। কারণ আগে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের চাহিদা হচ্ছে 15 থেকে 18 হাজার মেগাওয়াট, কিন্তু এখন লোডশেডিং হচ্ছে প্রায় 4,000 মেগাওয়াটের মতো। স্বাভাবিকভাবে সবকিছু, এবং অলরেডি 41টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং 60টির মতো ঢুকছে, যে তারাও হয়তো গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সামনের দিনে আসলে কি হবে, যে আমাদেরকে প্রাকৃতিকভাবে মানে বাঁচার উপায় খুঁজতে হবে কিনা, সেটা হয়তো সময় বলবে। আব্দুল্লাহ শফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। গ্যাস ও জ্বালানি সংকটে পরিস্থিতি এবং একই সাথে সরকারের উদ্যোগ এবং করণীয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।